আরও ২,৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। আস্থা ফেরানোতে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। শিগগির পূর্ণাঙ্গ বোর্ড। বাজেটে তথ্য উপাত্তে ছলচাতুরির অভিযোগ। দেবপ্রিয় ভট্টাচার্যের কর ছাড়ের সুফল ভোক্তা পাচ্ছে কিনা তদারকির পরামর্শ। ফ্যামিলি কার্ডে দলীয় সম্পৃক্ততা থাকবে না, জানালেন অর্থমন্ত্রী। প্রকৃত সুবিধাভোগী নিশ্চিতে নজরদারির নির্দেশ। বাজেটের পর ইতিবাচক ধারায় পুঁজিবাজার। ডিএসসিতে সোমবার বেড়েছে সূচক। সিএসসিতে চালুর অপেক্ষায় কমোডিটি এক্সচেঞ্জ। স্বাগত স্টার বিস্কুটের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে কাজ করবেন বলে জানালেন ব্যাংকটির দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণের কাজ করবেন তিনি, আর ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন ব্যাংকটির কর্মকর্তারা। এ সময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানান, সংকট এড়াতে ব্যাংকটিকে আরও ২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে এক সদস্যের নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে সমস্ত ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর সোমবার ইসলামী ব্যাংকে আসেন জহির হোসেন। ইসলামী ব্যাংকে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ও লেনদেন স্বাভাবিক করতে কাজ করা হবে বলে জানান তিনি। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন বলে জানান জহির হোসেন, আর ব্যাংক পরিচালনায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুরানো মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আদালতের নির্দেশনার বাইরে তো আমরা কিছু করতে পারবো না, যেহেতু বিষয়টা লাইং উইথ দ্য কোর্ট। ইসলামী ব্যাংক তারল্য সংকটে সোমবার আরও ২,৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেয়েছে। তবে পুরানো পর্ষদ ভেঙে দেওয়ায় এদিন টাকা উত্তোলন কমে গেছে বলে জানান ভারপ্রাপ্ত এমডি। সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য। যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। অপরদিকে চেয়ারম্যান খুরশিদ আলম সহ পর্ষদ ভেঙে দেওয়ায় গভর্নরকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তবে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ ৭ দফা দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আমাদের ৭ দফা দাবি এখনো আমরা ৭ দফা দাবির পক্ষে আর রয়েছে। ফলে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ পর্ষদ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ সহায়তার পর বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩৫ বিলিয়ন বা $৩,৫০০ কোটি। এর মধ্যে বাংলাদেশের জন্য বাজেট সহায়তা বাবদ $১০০ কোটি ছাড় করেছে এডিবি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ১০ জুন দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল $৩,৪৭৩ কোটি। এডিবির ঋণ পাওয়ার পর মোট রিজার্ভ দাঁড়িয়েছে $৩,৫৬২ কোটি। আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ $৩,১০৭ কোটি। এবার জানাবো বাজেট 2026-27-এর খবর। প্রস্তাবিত বাজেটে তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরির অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মে মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আয় ও সম্পদ বৈষম্য কমাতে নজর দেওয়া হয়নি এই বাজেটে। এছাড়া বিনিয়োগ বাড়াতে দেয়া কর ছাড়ের সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা।
এটা তিনি একাধিকবার বলেছেন। আমি বিনিয়োগ বান্ধব বাজেটের ঘোষণা দিয়ে নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের, যেখানে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বলে সেটা মাত্র 2.9। তবে নাগরিক প্ল্যাটফর্ম বলছে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে গড়মিল রেখেই বাজেট দিয়েছে সরকার। সোমবার এক মিডিয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আয় ও সম্পদ বৈষম্যের দিকেও দেয়া হয়নি নজর। মূল্যস্ফীতিকে কম বলা, বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো এবং তারপরে তার পক্ষ থেকে মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী। বিগত সরকারের তৈরি করা তথ্য উপাত্ত ও পরিকল্পনা থেকেই তড়িঘড়ি করে সার্বিক অর্থনীতির অনুমিতি সাজানো হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। আমি আগামী অর্থ বছরের ভিতরে থাকি, 3 বছর পরে না যাই। 13.7% আগামী বছরের বাজেটের লক্ষ্যমাত্রা, কিন্তু 13% হবে সরকারি বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে। এইটা কি সম্ভব? তার মানে কেউ সিরিয়াসলি এটাকে দেখেন নাই। বাজেটে শুধু উৎসে কর কমানো নয়, এর সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা। খুচরা বিক্রেতাদের কাছ থেকে যখন ভ্যাট নেওয়া হবে, স্বাভাবিক খুচরা বিক্রেতাদেরকে যদি এই প্যাকেজ ভ্যাটটা দেয়, সে কার কাছ থেকে আদায় করবে? সে তো অবশ্যই জনগণ থেকে আদায় করবে। মানে উনি তো আর নিজের পকেট থেকে ভ্যাট দিবেন না, উনি কাস্টমার থেকে কালেক্ট করে কিন্তু ভ্যাট দিবেন। সো ভ্যাটের যত নেট এক্সপানশন হবে, এটা ধনী গরিব নির্বিশেষে কিন্তু এটার অভিঘাতটা কিন্তু চলতে থাকবে। এ সময় জ্বালানি খাতের ভর্তুকি যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন আলোচকরা। I have always been in support for an LPG card. LPG কার্ডের ব্যাপারে I have always been in support, কারণ আমরা সবকিছুকে করছি, আমরা এনার্জি বলতে এইটা বুঝাই ওইটা বুঝাই, কিন্তু কুকিং ফিউল we never had a policy in Bangladesh, লোকরা কি দিয়ে রান্না করবে। সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রসারের দিকে নজর দিলেই স্বল্প আয়ের মানুষ সুবিধা পাবে এমন নয়। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় ও অর্থ যেন পরিবারের নারীর হাতেই থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি নির্দেশ দিয়েছে তিনি। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, এ কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা ও সেই স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই এবারের বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। আল্লাহর ওয়াস্তে কোনো দলীয় দেবেন না। দিস ইজ এ প্রাইড প্রজেক্ট, সিগনেচার প্রজেক্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। ইউ হ্যাভ টু রিমেম্বার, এই প্রজেক্টের কোনো রকমের ফল্ট, কোনো রকমের লিকেজ, কোনো রকমের কমপ্লেন আমরা চাই না। দিস ইজ অ্যান আইডিয়াল প্রজেক্ট। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমরা সোশ্যাল সার্ভিসে অনেক কাজ করতে পারি। টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজব্যান্ডের কাছে যাবে না, ওই যে গিন্নি তার অ্যাকাউন্টে যেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত জাতীয় বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহেব। তবে আবাসন খাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহেবের নেতারা বলেন, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার সিদ্ধান্ত ইতিবাচক হলেও নির্মাণ সামগ্রী ও জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন কর আরোপ পুরো খাতের জন্য উদ্বেগজনক। নতুন কর আরোপের ফলে নির্মাণ ব্যয় আরও বাড়বে, ফ্ল্যাটের দামও বাড়বে। এছাড়া সাধারণ মানুষের জন্য আবাসন কেনা আরও কঠিন হয়ে পড়বে। রিহেব নেতারা আরও বলেন, বর্তমানে উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও সহজ শর্তে গৃহ ঋণের অভাবে ফ্ল্যাট বিক্রি কমে গেছে। সংবাদ সম্মেলনে আবাসন খাতকে টিকিয়ে রাখতে ও মধ্যবিত্তের জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি কর নীতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
আরোপিত কর প্রত্যাহার করার জন্য আজকের হাউজের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, র্যাব মেম্বারদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। র্যাব মনে করে বাংলাদেশ আবাসন শিল্প রক্ষার্থে র্যাবের দাবিসমূহ সম্পৃক্ত করা হলে এই খাত সরকারের রাজস্ব আয়ে ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে। 2 বছর পর থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান কৃষকদের সুবিধার্থে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার। প্রতিটি কোল্ড স্টোরেজে 15 থেকে 20 জন কৃষক নিজেদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। এতে বলা হয় কৃষি খাতকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। সরকারি ব্যয়ের 10% এই খাতে ব্যয় করলেও আশানুরূপ প্রবৃদ্ধি নেই কৃষিতে। কৃষি খাতের ভর্তুকির বড় অংশই যাচ্ছে সারের ক্ষেত্রে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের 80%ই সারের ভর্তুকিতে খরচ হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। কৃষির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য মাটি পরীক্ষার পরিধি বাড়ানো, কৃষক পরামর্শ পরিষেবা শক্তিশালী করা ও কৃষক কার্ড ভাউচার চালু করার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। আমরা কল্পনাতে মনে হয় হ্যাঁ কোল্ড স্টোরেজ হয়েছে, এবার ভেজিটেবল কোল্ড স্টোরেজ রাখা হবে। ভাই, উৎপাদনটা তো করেছে কৃষক। আপনি যদি তার উন্নয়ন চান, তার ঘর দরায় দুয়ারের পাশে কোল্ড স্টোরেজ করেন। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। বাজেটের পর ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। সোমবার সূচক আর লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসই এর প্রধান সূচক DSEX 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5640 পয়েন্ট। এদিন বেড়েছে DSE 30 ও সরিয়া সূচক DSES। সোমবার লেনদেন হয় 1456 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে 145টির, কমেছে 184টির। এছাড়া অপরিবর্তিত ছিল 66টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। সোমবার শেয়ার বাজারের দাম বাড়া প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানের মধ্যে এগিয়ে আছে বেক্সিমকো। রোববার সপ্তাহের প্রথম দিনও ঊর্ধ্বমুখী ছিল ডিএসইর সব সূচক। পুঁজিবাজারে শেয়ার লেনদেনের মতো চট্টগ্রামে চালুর অপেক্ষায় থাকা কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন হবে সোনা ও রূপা সহ নিত্যপণ্য। এজন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালুর অপেক্ষায় আছে কমোডিটি এক্সচেঞ্জ। এর মাধ্যমে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বাজারের স্থিতিশীলতা রক্ষা ও মূল্যস্ফীতি থেকেও সুরক্ষা মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য 2017 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রস্তাবের পর নানা ধাপ পেরুলেও গত 9 বছরে আলোর মুখ দেখেনি এই উদ্যোগ। সম্প্রতি বাজেট প্রস্তাবনায় এটি চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই পর্যন্ত বহু আমাদের যারা এখানে ইনভলভ থাকবে, কমোডিটি এক্সচেঞ্জে কাজ করবে, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখানে কর্মশালা পরিচালিত হয়েছে। From all the side we are ready. এখন শুধুমাত্র সরকার থেকে আমরা গো হেড একটা সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলছে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে প্রযুক্তি ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা ব্রোকার এবং পণ্য তালিকা অনুমোদনের। আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে ব্রোকার তৈরি করা এবং যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেগুলো অ্যাপ্রুভাল রেগুলেটরি অথরিটির কাছ থেকে লাগবে। আমাদের ব্রোকার এবং প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিলে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কমোডিটি এক্সচেঞ্জ লাইভ করতে পারবো। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কমোডিটি এক্সচেঞ্জ পণ্যের ক্রেতা বিক্রেতা উভয়কেই সুবিধা দিচ্ছে। বাংলাদেশেও মিলছে একই ধরনের সুবিধা। এখানে ইনভেস্টর আসবে, ইনভেস্টমেন্ট আসবে এবং একটা প্রোডাক্ট যে ডাইভার্সিফিকেশন করা সম্ভব হবে এবং এই ইকুইটি মার্কেটের তুলনায়, শেয়ার মার্কেটের তুলনায় এখানে ঝুঁকির পরিমাণটা অনেক কম পাবে ইনভেস্টর।
কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের পণ্য কাগজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচার সুযোগ থাকবে। মূল পণ্যটি থাকবে কোনো গুদামে বা মাঠে, সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হবে। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 30 জুনের পরিবর্তে 27 জুলাই ঢাকা ও জাপানের নারিতা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ 3টি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। জাপান সিভিল এভিয়েশন ব্যুরো তারা 45 ডেজের যেটা সীমারেখা দিয়েছে অডিটের জন্য, সেই কারণে আমাদের ফ্লাইটটাকে এখান থেকে ফিক্স আপ করা হয়েছে 27 তারিখে আমাদের ফ্লাইটটা চালু হবে। 3বার এটাকে সংশোধিত বাজেট করা হয়েছে। এটা 13,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, তারপরে 16,000 কোটি টাকা হয়েছে, তারপরে 22,000 কোটি, প্রায় 21,600 কোটি টাকা উন্নীত হয়েছে। তো এগুলির মধ্যে অনিয়ম আছে কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,482 টাকা বেড়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,30,422 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 2,19,983 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,88,548 টাকা আর সনাতনী 1 ভরি স্বর্ণের দাম 1,53,556 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির আভাসে বিশ্ববাজারেও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম এখন $4,300 উপরে অবস্থান করছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি বেড়ে 5% বেশি কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $82। এদিকে দুই দেশের মধ্যে শান্তি চুক্তির আশায় এই সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় 6%। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন শিগগির একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চুক্তিটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ও ইরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। একসময় খোদ আরব নিষেধাজ্ঞায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। দীর্ঘদিন ধরে যে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ রেখেছিল সৌদি আরব ও রাশিয়া, সেই বাজারে এখন মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর আধিপত্য। কিন্তু কিভাবে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হয়ে উঠল যুক্তরাষ্ট্র? সাল 1973 ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব দেশগুলো সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল থাকা যুক্তরাষ্ট্র তখন সংকটে পড়ে গিয়েছিল। 5 দশকের মধ্যে সেই ইতিহাস সম্পূর্ণ উল্টে গেছে। যুক্তরাষ্ট্রের ভাগ্য বদলাতে শুরু করেছে 2010 সাল থেকে। শিপ ট্রেকিং ডেটা ভোর্টেক্সার তথ্য বলছে, মে মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি দাঁড়িয়েছে দৈনিক প্রায় 1,05,00,000 ব্যারেল। বিপরীতে রাশিয়া রপ্তানি করেছে 70 লাখ ব্যারেল আর সৌদি আরব মাত্র 59 লাখ ব্যারেল। একটানা তৃতীয় মাসের মতো বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারকের স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্র। অথচ 2025 সালেও যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে। তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। জ্বালানির বাজারে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য দুর্বল করে দিতে পারে ওপেক সদস্য দেশগুলোর জ্বালানির দর নিয়ন্ত্রণের ক্ষমতা। এর মধ্যেই 60 বছরের সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত এই জোট থেকে বেরিয়ে বড় ধাক্কা লেগেছে জোটে।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর রুশ জ্বালানি খাতে বিধিনিষেধে ইউরোপের বাজারের দখল পেয়েছে যুক্তরাষ্ট্র। এরপর 2026 সালে ইরানের যৌথ হামলার পর হরমুজ অচল হয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থবির হয়ে মার্কিন কোম্পানিগুলোর যেন কপাল খুলে যায়। 2000 সাল থেকে এখন পর্যন্ত দৈনিক 22 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি উত্তোলন, যেখানে ওপেকের উপর নির্ভর করে সৌদির দৈনিক উত্তোলন 10 থেকে 12 মিলিয়ন ব্যারেলের মধ্যে আছে 26 বছরে। ইউরোপ এখন তার মোট আমদানির 47% পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, যা 2021 সালে ছিল মাত্র 37%। এশিয়াও মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। এদিকে 2010 সালে সারা বিশ্বে জ্বালানির বার্ষিক চাহিদা ছিল 87 মিলিয়ন ব্যারেল, যা 2025 সালে পৌঁছেছে 104 বিলিয়ন ব্যারেলে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্কুটের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।